রাখো। আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করবো সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য spin constant and effective mass and hence to calculate the rigidity modulus of the material of a spring. তো এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুইটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। একটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটার নাম হচ্ছে স্ক্রু গজ। তো শুরুতে আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলি। স্লাইড ক্যালিপার্স, এটার নাম স্লাইড ক্যালিপার্স, অনেক সময় ভার্নিয়ার ক্যালিপার্সও বলা হয়। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর যে স্কেলটা এদিক দিয়ে স্লাইড করে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্লাইড ক্যালিপার্সের একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞাটাকে যদি আমি সহজে বলি তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সর্বনিম্ন যতটুকু মেজারমেন্ট করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা কীভাবে বের করবো? এই স্লাইড ক্যালিপার্সের যে মেইন যে স্কেলটা আছে সেই স্কেলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার করে আছে, এবং 0 থেকে 1-এর মধ্যে 10টা ভাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 10টা ভাগ থাকে তাহলে প্রতি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এই যে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে সেই ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে। তো এখানে আমরা যদি দেখতে পাই 0, মাঝখানে একটা ভাগ, তারপর হচ্ছে 1, তারপর একটা ভাগ, তারপর হচ্ছে 2, এরকম করে যদি আমরা এটা দেখি তাহলে ভার্নিয়ার স্কেলে এখানে টোটাল ভাগ সংখ্যা হবে 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম কি যে স্লাইড ক্যালিপার্সে মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয় এভাবে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হবে 0.005 মিলিমিটার বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি এইখানে যে আমরা যে স্প্রিংটা দেখতেছি স্প্রিংয়ের দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আমরা এটা স্প্রিংয়ের দৈর্ঘ্য মাপবো। স্প্রিংয়ের হচ্ছে এটাকে কি বলা হয়, স্প্রিংয়ের ব্যাসার্ধ আমরা মাপবো। দুই রকম ব্যাসার্ধ, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। দ্যাট মিনস হচ্ছে আমরা তো আসলে ব্যাসার্ধ মাপার জন্য আসলে ব্যাসটা মাপবো, ডায়ামিটার। একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার, আর আমরা একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করবো। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল ডায়ামিটারটা বের করবো। আচ্ছা, তো আমরা এরকম কোন একটা জিনিস যখন আমরা মাপতে যাই, আমরা যদি এক্সটার্নাল ডায়ামিটারটা মাপতে যাই তাহলে আমরা কি করবো? এই যে এই স্লাইড ক্যালিপার্সের ইনিশিয়ালি কি হয় যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0, তারা একই জায়গায় থাকে। যদি স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি না থাকে তাহলে তারা একই জায়গায় থাকবে। তো এরপরে যখন আমরা কোনো কিছু মাপতে যাব তখন যে জিনিসটা হবে এই দুইটা শূন্যর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তো আমাদের আসলে দেখতে হবে মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্বটুকু কত। আচ্ছা, সেই জিনিসটা যদি আমরা দেখি এবং আমরা যতটুকু মাপবো সেটা যদি আমরা এখানে লক করে দেই তাহলে এরপর থেকে আমরা দেখতে পারবো। এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন স্কেলে 0 আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 0। তো আমরা দেখবো মেইন স্কেলে 0 আর ভার্নিয়ার স্কেলে 0 মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.6 কে অতিক্রম করছে, বাট 2.7 পর্যন্ত যায় না। আমরা যদি এখানে দেখতে পাই এই যে ভার্নিয়ার স্কেলে যে 0 দাগটা সেটা হচ্ছে যে 2.5, 2.6 কে অতিক্রম করছে কিন্তু 2.7 পর্যন্ত যায় নাই। আমরা বলছিলাম যে এই ধরনের কাজ আমরা নর্মাল এরকম একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, কিন্তু আমরা অ্যাকুরেসির জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করি। তো এই জন্য আমরা আমাদের ভার্নিয়ার স্কেলে আমরা যদি টেবিলটা দেখি তাহলে ফার্স্টে যে ঘরটা দেখবো সেটার নাম হচ্ছে MSR বা মেইন স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিংটা হবে কত? যে ভার্নিয়ার স্কেলে 0 দাগ মেইন স্কেলের যে দাগটাকে অতিক্রম করে গেছে।
দ্যাট মিনস এখানে আমরা যেটা পাইলাম যে 2.6 কে অতিক্রম করছে কিন্তু 2.7 পর্যন্ত যায় না। তাহলে যে জিনিসটা হবে, তাহলে মেইন স্কেলের রিডিংটা হবে 2.6। আচ্ছা, তাহলে এমএসআর হচ্ছে আমার 2.6। এরপর আমরা যদি টেবিলটা দেখি, সেই টেবিলে এরপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাদের এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আসলে কি। তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা দেখবো যে এই ভার্নিয়ার স্কেলে যে আমরা বলছিলাম টোটাল 20টা ভাগ সংখ্যা আছে, তো সেই 20টা ভাগ সংখ্যার সাথে কোন একটা ভাগের সাথে মেইন স্কেলে কোন একটা ভাগ ভার্টিক্যালি মিলে যাবে। তো কোন ভাগটা মিলবে সেই জিনিসটা আমি একটু বের করে দেখাই। আমরা হচ্ছে একেবারে প্রথম থেকে দেখা শুরু করব যে কোন ভাগটা সবচেয়ে সুন্দর মতো মেইন স্কেলের সাথে মিলে গেছে। আমরা যদি এই যে 3 নাম্বার যে ঘর এখানে যেটা দেয়া আছে সেই 3 নাম্বার ঘরটা যদি দেখি, তাহলে এই 3 নাম্বার ঘরটা দেখলে বুঝতে পারবো যে এই 3 নাম্বার ঘরটা উপরে মেইন স্কেলের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি 3 নাম্বার ঘর অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলে কততম ভাগ সংখ্যা। 1 পর্যন্ত 2টা, 2 পর্যন্ত 4টা, তাহলে 3 পর্যন্ত হবে 6টা। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে ষষ্ঠ যে ঘরটা সেই ঘরটা মেইন স্কেলে আরেকটা ঘরের সাথে ভার্টিক্যালি লম্বভাবে মিলে গেছে, এই কারণে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে মানগুলো নিচ্ছিলাম সেই সবগুলো মানই কিন্তু হচ্ছে কিভাবে নিছি আমরা, এটা হচ্ছে যে সেন্টিমিটারে নিছি আমরা। মেইন স্কেল রিডিং ছিল হচ্ছে 2.6 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল এটা হচ্ছে, এটা কোনো একক না, এটা হচ্ছে ডিভিশন এবং সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান জানি, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয় 0.05 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তো এরপরে যদি আমরা টেবিলটা দেখি, টেবিলের পরে ঘরটা যেটা দেখতে পাবো সেখানে আছে কি আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং সমান হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাহলে 0.005 ইনটু 6, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। আচ্ছা, তো এরপর আমাদের টোটাল রিডিংটা আমরা কিভাবে বের করব, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুইটা জিনিস আমরা যোগ করব। এই দুইটা জিনিস যোগ করলে আমাদের আসবে কি টোটাল রিডিং। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যে কাজটা করব যে এখানে আমরা একটা মান নিব, এই মাঝ বরাবর একটা মান দিব আর উপর বরাবর আরেকটা মান দিব, এক সেম ওয়েতে 3টা মান দিব। এই 3টা মানকে যোগ করে যদি আমরা অ্যাভারেজ বের করি তাহলে সেটাই হবে আমাদের এই স্প্রিং এর জন্য এক্সটার্নাল ডায়ামিটার। আর এই সেম যে কাজটা করলাম সেই কাজটা যদি আমরা এইভাবে না নিয়ে আমরা যদি এভাবে নেই, দ্যাট মিনস আমরা ভেতরের মানটা নেই, যে ইন্টারনাল ডায়ামিটারটা নিতে চাই, তাহলে সেম ভাবেই আমরা এখানে লক করে আবার হচ্ছে মেইন স্কেল রিডিং নিব, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিব, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো সবসময় একই, তো সেইভাবে আমরা হচ্ছে এই স্কেলে ইন্টারনাল ডায়ামিটারটাও বের করে ফেলতে পারবো। ইন্টারনাল ডায়ামিটারের ক্ষেত্রে আমরা 3টা মান নিব, এখানে একটা, উপরে একটা, আর নিচেই হচ্ছে একটা। যদি আমরা এই বরাবর নিই, একটা যদি এই বরাবর নিই আর একটা আমরা এই বরাবর নিতে পারবো। এরকম করে নিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারগুলো বের করে ফেলতে পারবো। এখন আমরা যে অ্যাপারেটাসটা দেখব সেটার নাম হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজের সাহায্যে আমরা আরো সূক্ষ্ম কোনো জিনিসের দৈর্ঘ্য মাপি বা প্রস্থ মাপি। যেমন হচ্ছে একটু আগে আমরা স্প্রিং এর স্লাইড ক্যালিপারের সাহায্যে স্প্রিং এর ডায়ামিটার মাপতেছিলাম। তো এবার যদি আমাদেরকে মাপতে হয় যে একটা স্প্রিং এর যে কোনো একটা ওয়্যারের ডায়ামিটার, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? অবশ্যই স্লাইড ক্যালিপার ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে স্ক্রু গজটা ইউজ করবো। আচ্ছা, তো এই স্ক্রু গজের ক্ষেত্রেও হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টকে বলা হয় লিস্ট কাউন্ট। আচ্ছা, সেই লিস্ট কাউন্ট জিনিসটা কি? লিস্ট কাউন্ট জিনিসটা হচ্ছে এইরকম যে এই যে আমাদের স্ক্রু গজ আছে, স্ক্রু গজের মধ্যেও দুই ধরনের স্কেল আছে। একটা হচ্ছে মেইন স্কেল আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। আমরা যদি দেখি এই যে একটা স্কেল এদিক দিয়ে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল, আর এই সার্কুলার স্কেলটা যে বরাবর ঘুরতেছে সেটাকে আমরা বলবো হচ্ছে মেইন স্কেল। তো আমরা যদি দেখি যে মেইন স্কেলে ঘরগুলো আসলে কেমন, তো এটা আমরা দেখতে পারবো এরকম যে মেইন স্কেলে যে ঘরগুলো আছে আমরা যদি একেবারে পুরাটাই দেখি 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত, 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হচ্ছে স্ক্রু গজের ঘরগুলা। এবং প্রতি এক ঘর কতটুকু সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি,
তাহলে দেখবো যে এখানে দেওয়া আছে জিরো থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 মিলিমিটার। এবং খেয়াল করে দেখবো যে 0 থেকে 5 মিলিমিটারের মাঝখানে আরেকটা ঘর আছে। তাহলে 0, 1, 2, 3, 4, 5 এর মাঝখানে যদি আরেকটা ঘর থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো 0.5 মিলিমিটার। মানে এখানে ঘরগুলো আছে এরকম যে উপরে 0, নিচে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1, তার নিচে হচ্ছে 1.5, তারপরে 2, তারপর 2.5। তাহলে আমরা যদি বলতে চাই যে এই স্ক্রু গজের প্রতি এক ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত, সেটা হবে কত, 0.5 মিলিমিটার। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমরা যদি একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে সার্কুলার স্কেল যেটা আছে সেই সার্কুলার স্কেলটা কেমন। সার্কুলার স্কেলটা আমরা যদি দেখার চেষ্টা করি যে 0 থেকে শুরু হচ্ছে, 0, 5, 10, 15, 20, 25 এরকম করে 45, 50। তার মানে সার্কুলার স্কেলে টোটাল ভাগ সংখ্যা আছে 50টা। তাহলে লিস্ট কাউন্ট আমরা কিভাবে বের করব? লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় পিস ডিভাইডেড বাই টোটাল, মানে কতগুলা ভাগ সংখ্যা আছে সার্কুলার স্কেলে, নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। আচ্ছা, তো এই পিস জিনিসটা কি? পিস জিনিসটা হচ্ছে এই রকম যে যদি আমি কি করি যে ইনিশিয়ালি আমার এই মেইন স্কেল আর সার্কুলার স্কেলে 0 দাগ একসাথে থাকে, তো আমি যদি এরকম করি যে এই মেইন সার্কুলার স্কেলে 0কে একবার ঘোরায়ে আবার 0তে নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর আমার কতটুকু সরে যাচ্ছে আমরা একটু যদি খেয়াল করি। সার্কুলার স্কেলের যে 0 দাগ আছে সেই 0 দাগটাকে একবার যদি আমরা ঘোরায়ে যদি আবার সেই 0তে নিয়ে আসি, তাহলে মেইন স্কেল বরাবর কতটুকু সরে যাচ্ছে, ওইটাই হচ্ছে আমার পিচ। তো আমরা যদি এখানে দেখি যে সার্কুলার স্কেলে 0 দাগটাকে একবার ঘুরে আবার যদি ওই জায়গায় নিয়ে আসি, তাহলে এটা অ্যাকচুয়ালি 0.5 মিলিমিটার সরে যায়। দ্যাট মিনস এখানকার যে মেইন স্কেল আছে, মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘর হচ্ছে সরে যাচ্ছে। তাহলে পিস ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল, এটা কি হবে, 0.5 ডিভাইডেড বাই 50। তাহলে এটা আসবে 0.01 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। আচ্ছা, সেটা হচ্ছে এই স্ক্রু গজের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটাকে আমরা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন বলি। সেটা আমাদের প্রত্যেকটা রিডিং নেওয়ার সময় এটা ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা এটা মানটা কিভাবে নিব? এটা মানটা কিভাবে নিব? যে জিনিসে আমরা মান নিতে চাচ্ছি সেখানে এটা ধরবো। আচ্ছা, এভাবে ধরার পরে আমরা যে এখানে যে ইটা আছে এটা দিয়ে আমরা এটা লক করে দিব। লক করে দেওয়ার পরে এটা হচ্ছে আর কোনো ধরনের মুভমেন্ট করবে না। তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই স্ক্রু গজের ক্ষেত্রে এই লকটা কাজ করে কিনা। আচ্ছা, তো এরপর আমরা দেখব, আমরা যদি টেবিলটা দেখি তাহলে দেখবো যে এই টেবিলে ফার্স্টের যে রিডিংটা, সেই রিডিং এর নাম হচ্ছে এমএসআরও বলা হয়, এলএসআরও বলা হয়, লিনিয়ার স্কেল রিডিং বা মেইন স্কেল রিডিং। আচ্ছা, তো আমরা একটু সেটা দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে কত, যে এই 0-র পরে এক ঘর গেছে, 0-র পরে আমরা নিচে দেখতেছি একটা ঘর গেছে, আর কোনো ঘর যায়নি। 0-র পর নিচে একটা ঘর দেখা যাচ্ছে, আর কোনো ঘর দেখা যাচ্ছে না। তার মানে এটার মান কত হবে, 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের এমএসআর বা এলএসআর। আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের আরেকটা ভ্যালু নিতে হবে। এরপরে ঘরটা, সেখানে বলা আছে কি, সার্কুলার স্কেল ডিভিশন। এই সার্কুলার স্কেল ডিভিশনটা আসলে কি, তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখবো আমরা যে এই যে আমাদের মেইন স্কেলে 0 দাগ, মেইন স্কেলে 0 দাগটা সার্কুলার স্কেলে কোন দাগের সাথে মিলছে, তাহলে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে 20, 21। এখানে আমাদের 20, 21-এর সাথে মিলতেছে। তাহলে এটা আমরা বলতে পারি যে সার্কুলার স্কেল ডিভিশন হচ্ছে 21। সার্কুলার স্কেল ডিভিশন 21, আর এর আগে মেইন স্কেল রিডিং সেটা আমরা পাইলাম হচ্ছে কত, 0.5 মিলিমিটার। তাহলে আমরা জানি লিস্ট কাউন্টের মান হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে সার্কুলার স্কেল রিডিংটা কি হবে, সার্কুলার স্কেল রিডিং হবে সার্কুলার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট। সো 21 ইনটু 0.01, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে আমার সার্কুলার স্কেল রিডিং, এবং সেটা আসবে অবশ্যই মিলিমিটার। আর টোটাল রিডিংটা আমরা কি বের করব, টোটাল রিডিং সমান সমান হচ্ছে সার্কুলার স্কেল রিডিং প্লাস মেইন স্কেল রিডিং, এই দুটাকে যোগ করলে আমরা টোটাল রিডিংটা পাবো।
তো আমরা এই সেম কাজটাই কি করব, তিনবার করব। একবার এখানে করব, একবার আরেকটু উপরে করব, আর একবার চাইলে আমরা এই উপরে করতে পারি। এরকম তিনটা বের করলে আমাদের যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে আমাদের যে স্প্রিং আছে সেই স্প্রিং এর ওয়্যারের ডায়ামিটারটা বের হবে। এবং সেই ডায়ামিটারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা খুব সহজেই এটা এখান থেকে এটা স্প্রিং এর রেডিয়াসটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা যে টেবিলটা করব এই টেবিলের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সটেনশন এন্ড টাইম পিরিয়ড। তো এই টেবিল করার জন্য আমাদের যে এটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা স্প্রিং লাগবে, আর আমাদের কিছু লোড লাগবে। এখানে যে লোডগুলো দেখানো হচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে 50 গ্রাম করে, এগুলো হচ্ছে প্রত্যেকটা 50 গ্রাম করে এই এখানে থাকবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে শুরুতে যে স্প্রিংটা আছে সেই স্প্রিং এর মধ্যে বিভিন্ন লোড ঝোলানোর ফলে এই স্প্রিং এর এক্সটেনশনটা কতটুকু হয় এবং এরপরে টাইম পিরিয়ড কত বের হয় সেটাই আমাদের বের করা এখনকার টেবিলের কাজ। তো আমরা শুরুতে যে কাজটা করে নিব যে আমাদের যে স্প্রিংটা আছে সেই স্প্রিং এর লেন্থ কতটুকু সেটা আমরা আগে বের করে নেব। তো এই জন্য আমরা যেটা করব, এই নিচে থেকে আমাদের মিটার স্কেলটা ধরবো এবং এই পর্যন্ত ধরবো। কারণ কারো যদি ইচ্ছে হয় যে না আমি এই পর্যন্ত ধরবো, হ্যাঁ সেইটা ধরতে পারে, কিন্তু সবসময় একই জিনিস ধরতে হবে। তো আমি যদি নেই যে এখান থেকে আমাদের স্প্রিং এই মিটার স্কেলটা ধরলাম এবং আমি ধরতে চাচ্ছি এই উপর পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো এটা যদি আমরা দেখি আমরা এভাবে করলে ভালো দেখতে পারবো। এখানে কত আসতেছে আমার, এটা হচ্ছে অলমোস্ট 40 সেন্টিমিটার। তো আমরা যেটা পাইলাম যে আমাদের স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তো এরপর আমরা কি করব যে এইখানে আমরা বিভিন্ন লোড ঝোলাবো। তো ফার্স্টে আমরা 250 গ্রাম ঝোলাইলাম, লোড দিতে পারি। তারপর হচ্ছে 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম এরকম করে দিতে পারি। তো আমি একটা করে দেখাচ্ছি যে আমি যদি এখানে 250 গ্রাম লোড ঝোলাই তাহলে আসলে কি অবস্থা হয়। তাহলে স্বাভাবিকভাবেই আমার স্প্রিংটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর সেই জিনিসটা আমাদের বের করতে হবে। যে ফার্স্টে যদি আমরা এখানে নাম্বার অফ অবজারভেশন 1 এবং আমি লোড ঝোলাইছি কত 250 গ্রাম। আচ্ছা, তো আমাদের এখন বের করতে হবে কি এক্সটেনশন কত, মানে কতটুকু ইনক্রিজ হয়েছে। তো কতটুকু ইনক্রিজ হয়েছে সেই জিনিসটা আমি বের করতে চাই। আবার আমার হচ্ছে এটা একটা দৈর্ঘ্য নিতে হবে। যদি আমি দৈর্ঘ্য নেই, আচ্ছা এই যে এখান থেকে আমরা যদি দেখতে পাই জিনিসটা কত আসতেছে 61, মোস্ট প্রবাবলি ইট ইজ 61, হ্যাঁ 61.5 বা 61.4 এরকম। তো যদি 61, ইনিশিয়ালি আমার লেন্থ ছিল হচ্ছে 40 সেন্টিমিটার ইনিশিয়াল লেন্থ, এখন আমি পাইলাম কত 61, তাহলে 61 মাইনাস 40, তাহলে আমার যেটা হবে যতটুকু আসতেছে এখানে সেটা হচ্ছে 21। এটা যদি একেবারে এক্স্যাক্টলি নেই, যদি 61.4 মাইনাস 40 সেন্টিমিটার তাহলে হবে 21.4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার এক্সটেনশন। তাহলে 250 গ্রাম লোড আমার এই স্প্রিং এ ঝোলানোর ফলে আমার যে এক্সটেনশনটা আসতেছে সেটা হচ্ছে 21.4 সেন্টিমিটার। তো এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ লাগবে। আমরা হচ্ছে কি করব, এই স্প্রিংটাকে অসিলেট করতে দিব। অসিলেট করতে দিয়ে 10টা অসিলেশনের জন্য কত সময় লাগতেছে সেই জিনিসটা আমরা বের করব। তো আমরা শুরু করব যে এখানে হচ্ছে আমার স্প্রিং এই স্টপ ওয়াচে স্টার্ট দিলে এখান থেকে স্টার্ট হবে, এরকম স্টার্ট হবে। তো এটা আমরা চাইলে অফ করে দিতে পারি, এখানে আমি রিসেট করে দিলাম। তো আমি তারপর কি করলাম, এটাকে অসিলেট করতে দিলাম। তো অসিলেট যখন আমি করতে দিব, একটা পূর্ণ কম্পন কখন শেষ হবে, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি নিচে থেকে শুরু হয় উপরে একবার অসিলেট করে আবার নিচে গেলে একটা ফুল কম্পন হবে। সো আমি এটাকে 10 বার অসিলেট করতে দিব এবং আমি যখন এটা অসিলেশন টাইম কাউন্ট করা শুরু করব তখন থেকে আমি আসলে স্টপ ওয়াচটা অন করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 10টা অসিলেশনের জন্য আমাদের যে টাইম সেটা হচ্ছে 9.65 সেন্টিমিটার। তাহলে এটা আমরা যদি লিখি যে 9.65 সেকেন্ড। তো একইভাবে যেহেতু আমরা এই এক্সপেরিমেন্টটা করছি আমাদের হিসাবে ভুল হতে পারে, এই কারণে আমরা এই সেম কাজটাই আরেকবার করব। সেম কাজটাই যদি আরেকবার করি, আবার 10টা অসিলেশন নেই আমরা, 2 3 4 5 6 7 8
9, 10। আচ্ছা, এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 10.69, হয়তো একটু এদিক সেদিক হয়েছে, তো এই জন্য আসলে একের অধিক মান নেই। তো আমরা এখানে লিখলাম কত? 10.69। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন না লিখলেও চলবে, যেহেতু আমরা উপরে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? যে 10টা অসিলেশনের জন্য আমার সময় লাগছে 9.65 সেন্টিমিটার, তাহলে একটা অসিলেশনের জন্য আমার কত সময় লাগবে? তাহলে স্বাভাবিকভাবে আমরা কি করব? এই যে টাইমটা আছে সেই টাইমকে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এটা কি আসবে? 0.965। আর এটা হবে কি? এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি 1.065। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এরপর আমাদের কি চাইছে? মিন টি। তার মানে হচ্ছে এই যে দুইটা টি পাইছি সেই দুইটাকে আমরা অ্যাভারেজ করি। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি 0.965 প্লাস 1.065, এটা 2 দিয়ে যোগ করি, 2 দিয়ে ভাগ করলে আমরা যা পাবো, যে ডাটা পাবো সেই ডাটাটাই হচ্ছে আমাদের মেইন টি। এবং এখানে আমরা যে মেইন টি যে জিনিসটা পাবো সেই টিটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এখানকার আমাদের ভ্যালুটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে সেটাই হবে আমাদের টি স্কোয়ার। তোমাদের জন্য কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখন আমাকে বলো যে ভিডিওর মধ্যে থেকে কোথাও মানে কোশ্চেন থাকাটা স্বাভাবিক, মানে ভিডিও দেখে তো আসলে ফুল ল্যাবটা হয় না। জি স্যার। স্যার তবে হাতে করতে পারলে আরো মানে জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বোঝা যেত। স্যার ভিডিওটা অনেক ফাস্ট হয়ে গেছে স্যার, খুব দ্রুততার সহিত করে ফেলছে। ফার্স্ট বলতে যে মানে কথা বলছি ফার্স্ট এরকম? স্যার ফার্স্টের দিকে একটু বেশি তাড়াতাড়ি হলো, এই তো লাস্টের দিকে সব বোঝা গেছে স্যার। না জি স্যার, প্রত্যেকটা কাজ একটু দ্রুততার সহিত হয়ে গেছে স্যার। হ্যাঁ, তারপরেও ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে, বুঝছো? আর এটা প্রথম যে ছিল ভিডিও স্যার একটু ঠেকে ঠেকে আসছিল স্যার, এটা কি স্যার এই জুমে দেখানোর জন্য? হ্যাঁ, জুমে দেখানোর জন্য। স্যার জি ভিডিও স্যার। করার সময় যদি ওই যে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে করা যেত তাহলে মনে হয় আরো ক্লিয়ার ভাবে মানে ছবিগুলো আসতো আর কি না। আচ্ছা, আসলে ব্যাপারগুলো আমরা নিজেরাই করছি তো। জি স্যার সেটা। ওই 182 ব্যাচে একটা স্টুডেন্ট ওকে ভিডিও করতেছিল আর কি, অন্যান্য ল্যাবে টিচাররা নিজেরাই করছে। তো এইভাবে নিজেরা মানে এটা এখানে আসলে ভার্সিটির কোনো উদ্যোগ ছিল না, আমরা ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে কাজটা করছি আর কি। তো এই কারণেই হয়েছে যে ওই মানে ওই রকম ভালো ভিডিওগ্রাফার বা ওই রকম কাউকে বের করানো হয় নাই, বা যে এডিট টিডিট যেগুলো করার এগুলাই হচ্ছে, এগুলো আমরা নিজেরাই করতেছি আসলে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আসলে দুইটা জিনিস মানে এই ভিডিও থেকে এমন না যে তুমি ল্যাবটা পুরোপুরি শিখে যেতে পারবা, তবে ব্যাপার যেটা যে তুমি একটা আইডিয়া পাবা যে ল্যাবটা আসলে কিভাবে হয়। তো আমরা সেই জিনিসটা দেওয়ারই চেষ্টা করছি। তো আমরা এই শুরুতে ভিডিওটা কি আমাদের দেওয়া হবে? হ্যাঁ, ভিডিওটা তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, শুরুতে আমরা স্লাইড ক্যালিপার্স কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখছি, তারপর হচ্ছে স্ক্রুকস কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখছি। এরপরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের কোনো একটা জিনিসের টাইম পিরিয়ড বের করতে হয়, সেইটা দেখলাম। তো এরপরে তো একটু দেখতে হবে যে আসলে এটার কাজটা কি, মানে এতগুলো জিনিস কেন করলাম। স্যার লাস্টে কি হয়েছে স্যার, টি স্কয়ার যে করলেন এটা স্যার কি জন্য করলেন? আচ্ছা হ্যাঁ, সেটাই দেখাচ্ছি টি স্কোয়ার কেন করছি। আচ্ছা, এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ মাস and hence to calculate the rigidity modulus of the material of the spring. তো তোমরা স্প্রিং কনস্ট্যান্ট কি এই জিনিসটা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছো তাই না? মনে আছে কি পড়ছিলা একেবারে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ক্লাস গুলাতেই? স্যার ইফ সিং কনস্ট্যান্ট যে এফ ইকুয়াল টু স্যার যে কে এক্স
হ্যাঁ, কে এক্স এর কেটা হচ্ছে ছিল স্প্রিং কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, জি স্যার। তো তো এখানে সেই রকম একটা স্প্রিং কনস্ট্যান্টের মানই বের করতে হবে, সাথে আরো দুইটা জিনিসের মান বের করতে হয়, একটা হচ্ছে ইফেক্টিভ ম্যাস আর একটা হচ্ছে রিজিডিটি মডুলাস। আচ্ছা, তো এই 1 নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে এটা। তো আমরা জানি যে এফ সমান সমান কে এক্স, মানে একটা স্প্রিং এর মধ্যে যদি আমি কোনো একটা লোড ঝোলাই তাহলে সেই লোডটা ওই স্প্রিংটাকে এক্সটেন্ড করে, তাই না? তো ওই লোডটাকে যদি ওই স্প্রিংটা এক্সটেন্ড করে তাহলে ফোর্সের পরিমাণ, মানে আমি যত বেশি লোড ঝোলাবো সেখানে ফোর্সের পরিমাণ তত বেশি হবে, মানে ফোর্স যত বেশি হবে এক্সটেনশন তত বেশি হবে। আচ্ছা, এবং আমি যত ফোর্স দিব ওই স্প্রিং এর মধ্যে তত বেশি রেস্টোরিং ফোর্স তৈরি হবে। সো আমরা বলতে পারি রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এবং রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা একটা অপোজিট। তো সেখান থেকে আসলে বলা যায় রেস্টোরিং ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস কে এল, বা ওই তুমি যেটা বলতেছিলা তোমরা যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, একই কথা। এফ ইজ ইকুয়াল টু কে এল বা কে এক্স, সেম কথাই। তো আমরা রেস্টোরিং ফোর্স বা এফ সমান সমান জানি এম জি। তো সেখান থেকে কে এর মান কি আসবে? এম বাই এল জি। তো দেখো এখান থেকে এম বাই এল জি এটা লাগবে। তো জি হচ্ছে কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এম বাই এল হচ্ছে আমি কতটুকু লোড দিচ্ছি আর ওই লোডের কারণে কি পরিমাণ এক্সটেনশন হচ্ছে। তো এই জিনিসটার জন্য আমাদের একটা গ্রাফ আঁকতে হবে এবং সেইখান থেকে একটা স্লোপ এঁকে এম বাই এল এর মানটা বের করতে হবে। তো সেটাই আমরা আসলে করার চেষ্টা করছি। এখানে দেখো যে 1 নাম্বার যে টেবিলটা, 1 নাম্বার টেবিলে ফার্স্টে লোড নেওয়া হয়েছে, তারপরে এক্সটেনশন নেওয়া হয়েছে, টাইম ফর চেইন অসিলেশন নেওয়া হয়েছে, আচ্ছা, তারপর টাইম পিরিয়ড বের করানো হয়েছে, মেইন টাইম পিরিয়ড বের করা হয়েছে, টি স্কয়ার বের করা হয়েছে। তার মানে প্রথম যে দুইটা ঘর আছে লোড আর এক্সটেনশন, এই দুইটা ঘর থেকে আমরা কি বের করে ফেলতে পারি? মানে ওই এম বাই এল এ গ্রাফটা করে ওখান থেকে এম বাই এল এর মানটা বের করে নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা, তো এখন দেখো তো এইরকম একটা গ্রাফ যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো এখানে লোড ভার্সেস এক্সটেনশন পুরো ওই টেবিলটাই করা আছে। তো এরকম হয় নরমালি যে 50 গ্রামের জন্য এক্সটেনশন 5। এটা কিভাবে হয়? যে তো ইনিশিয়ালি হয়তো স্প্রিং এর লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার। তো আমি 50 গ্রাম লোড ঝোলানোর ফলে সেটা এক্সটেনশন হয়ে যায় 45। তাহলে 45 মাইনাস 40 সমান সমান হচ্ছে 5। তো একইভাবে 100 দিলে এক্সটেনশন হয় 10, 150 দিলে এক্সটেনশন হয় 17, 200 দিলে এক্সটেনশন হয় 20, 250 দিলে এক্সটেনশন হয় 27। তো এখন আমাদের একটা গ্রাফ আঁকতে হবে, সেই গ্রাফে কি থাকবে? এম ভার্সেস এল, এম ভার্সেস এল একটা গ্রাফ আঁকতে হবে আমাদেরকে, এবং সেখান থেকে একটা নিতে হবে, মানে স্লোপ নিতে হবে। সেই স্লোপের মানই হচ্ছে যে ওইখানে আমরা বসাবো, ঠিক আছে, যে এই এম বাই এল এর মানে বসাবো। তো এখন আমি যদি একটা গ্রাফ আঁকি এখানে, এখন আমাকে কেউ একজন বলো, এখানে তো দুইটা অ্যাক্সিস আছে, একটা এক্স একটা ওয়াই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আমাকে বলো এম আর এল এর গ্রাফ যদি আমি আঁকতে চাই তাহলে কোন অ্যাক্সিসে কোনটা দিব? এম দিব কোন অ্যাক্সিসে, ওয়াই দিব কোন অ্যাক্সিসে? একটু বলো তো। আর এল দেবেন এক্স এক্স স্যার।
এল দিব স্যার এল দিবেন হচ্ছে এক্স এক্স ও এক্স স্যার। আর কেন ওখানে এল দিব? স্যার এটা হচ্ছে স্যার লেন্থ স্যার, দৈর্ঘ্য। লেন্থ হইলো তাই বলে কি আমি এক্স অ্যাক্সিসে দিব? ওয়াই অ্যাক্সিসে দিলে কি হবে? স্যার এটা জানা নাই? না স্যার। আচ্ছা, অন্য কেউ বলো তো, কেন আমরা কোন অ্যাক্সিসে কোনটা দিব আমাকে একটু বলো তোমরা। আমিনুল ইসলাম রিফাত বলো তো। জি স্যার। মানে এক্স অ্যাক্সিসে কি হবে আর ওয়াই অ্যাক্সিসে কি হবে? স্যার আমরা তো স্যার এক্স এক্সিসে যে কোনো একটা ধরে নিতে পারি, আসলে মাপগুলো তো ঠিক থাকলে হলো, যাতে ইউনিটগুলো যাতে ঠিক থাকে। যে কোনো একটা ধরলেই হবে? স্যার আমার ঠিক জানা নেই। আচ্ছা, মিনা আক্তার জি স্যার। কোনটা দিতে হবে বলো তো? স্যার এক্স এক্সিস বরাবর এম দিব আর ওয়াই এক্সিস বরাবর এল। এক্স অ্যাক্সিস কারণ বরাবর। হচ্ছে যে আমরা হুম, বলো, হ্যাঁ কারণটা বলো। কারণ হচ্ছে যে আমরা ভর ভর প্রত্যেকটা ক্ষেত্রে ভর বাড়াই, আর ভর বাড়ানোর সাথে সাথে হচ্ছে লেন্থটা স্লপটা হয়। আচ্ছা, ভর বাড়ানোর সাথে সাথে লেন্সের পরিবর্তন হয়। আচ্ছা, তো আচ্ছা, তুমি কি আর মানে তোমার কথাটা ঠিক আছে, হ্যাঁ, এইদিকে এম দিব এইদিকে এল দিব এবং এটা বাড়ানোর সাথে সাথে এটা পরিবর্তন হয়, এটাও ঠিক আছে। এখন আমাকে একটু জেনারেলাইজ ভাবে একটা কথা বলতে পারবা যে গ্রাফের এক্স অ্যাক্সিসে কি থাকে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকে, নরমালি যে কোনো একটা গ্রাফে? স্যার উলম্ব বরাবর আছে, ভূমি বরাবর বিষয়টা থাকে স্যার। স্যার এখানে স্যার এম যেটা তো সবসময় স্যার স্যার মানে স্যার ভূমি বরাবর কাজ করছে, আর স্যার এল যেটা এটা তো স্যার উলম্ব বরাবর। না না না, ওরকম কিছু না। আচ্ছা, তো আমি একটু বলে দেই, সেটা হচ্ছে এটা সবসময় মনে রাখবা যে যে কোনো একটা গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মিনা যেটা বলতেছিল যে এই এম এর পরিবর্তনের সাথে সাথে এল এর পরিবর্তন হয়, তার মানে এখানে কি এম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে? মানে দুইটা ঘটনা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা হচ্ছে রিলেটেড। এম হচ্ছে কি, এম হচ্ছে লোড যেটা আমরা স্প্রিং এ ঝোলাই, সেটা ঝোলানোর ফলে এক্সটেনশন হয়। তো এম এর মান আমি বাড়াইতে থাকলে এক্সটেনশন বেশি হবে, আর এম এর মান কমাইতে থাকলে এক্সটেনশন কম হবে। দ্যাট মিন্স এম এর মানের পরিবর্তনের সাথে এল এর মানে একটা পরিবর্তন ডিপেন্ড করে। তার মানে এখানে এম হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, সেটা স্বাধীন, আর এল হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, এম এর উপর ডিপেন্ড করবে সেটা, যার কারণে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এক্স অ্যাক্সিসে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আর ওয়াই অ্যাক্সিসে সবসময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। বুঝতে পারছো? স্যার আমাদের তো স্যার সকল মানগুলোই স্যার আছে, তাহলে স্যার আমরা স্যার কি জন্য স্যার ওই ছকটা তৈরি করব মন গ্রাফটা? আচ্ছা, এখন তুমি কোন মানটা নিবা বলো এম বাই এল এর? স্যার আমি এমবাইএল এর যে কোনো পরপর 5টা মান নিব এবং সেই 5টা মানে স্যার 5 দিয়ে একটা এভারেজ একটা করব, সেটা আসলে সেটাই তো হওয়ার কথা। আচ্ছা, 5টা মান, এখন 5টা না করে এর চাইতে সবচাইতে ভালো বুদ্ধি হচ্ছে কি, যে তুমি হচ্ছে একটা গ্রাফ আঁকো, ঠিক আছে? গ্রাফ এঁকে ফেলো এবং সেটা হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক ওয়ে, যে তোমার যে 5টা মান আছে সেই 5টা মান বরাবর তুমি একটা গ্রাফ আঁকো। গ্রাফ আঁকার পরে তুমি হচ্ছে দেখো যে কত হয়, মানে তোমার গ্রাফটা কেমন হয়। সেই গ্রাফ থেকে তুমি হচ্ছে একটা স্লোপ আঁকো, ঠিক আছে? সেই স্লোপ থেকে তুমি মানগুলো নাও, এটা এখান থেকে এইটুকু হচ্ছে তোমার এম এর স্যার মান। এখানে স্লোপটা তো হলো এমবাইএল না? হ্যাঁ, আমি তো এম বাই এল এ নিব। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার এল এর মান, ঠিক আছে? সেই এম আর এল এর মান এখানে বসাও, বসায় জির সাথে গুণ করে দাও, তাহলে স্প্রিং কনস্ট্যান্টের মান বের হয়ে আসবে।
ঠিক আছে। আচ্ছা, স্লোপ নিয়ে কারো কনফিউশন আছে যে স্লোপটা কিভাবে আঁকতে হয়? স্লোপে হচ্ছে মানে এখানে আসলে ট্যান থিটার মানটা বের করতে হয়। স্লোপটা ছোট বড় যে কোনো কিছু করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই বরাবর নিচে আর এই বরাবর নিচে, এখান থেকে এখানকার এম এর মান আর এখানকার এম এর মানে পার্থক্য হচ্ছে এম। আর এই বরাবর এল আর এই বরাবর এল, এই দুইটা জায়গার পার্থক্য হচ্ছে এল এর মান। সেই দুইটা মানই আসলে এখানে বসাইতে হবে। বসে আমাদের হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মানটা বের করে ফেলতে হবে। বুঝতে পারলাম। গ্রাফ নিয়ে কারো কনফিউশন আসছে? আমাদের কিন্তু গ্রাফ আঁকতে হবে, মানে এই এক্সপেরিমেন্টে কোনো ল্যাব ম্যানুয়াল করতে হবে না, কিন্তু আমি শুধুমাত্র দুইটা গ্রাফ আঁকতে দিব। একটা হচ্ছে এম ভার্সেস এল এর গ্রাফ, আর একটা হচ্ছে এম ভার্সেস টি স্কোয়ার এর গ্রাফ। আর এই তোমাদের ই করতে হবে না, আমি অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ, সো না দিলেও চলবে, চ্যাট বক্স না লিখলেও চলবে। স্যার গ্রাফের বিষয়টা আরেকবার একটু বলবেন শর্ট করে। এটা বুঝি নাই স্যার। আচ্ছা, গ্রাফটা হচ্ছে কি, এম ভার্সাস এল একটা গ্রাফ, যেখানে এম হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এল হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে। আচ্ছা, তো তার কারণে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এম এর মান বসাবো আর ওয়াই অ্যাক্সিস বরাবর এল এর মান বসাবো। তো আমার এখান থেকে আমি একটা তোমাদের টেবিল দিয়ে দিব, সেই টেবিল থেকে এম আর এল এর মান বসে আমরা হচ্ছে 5টা পয়েন্ট দিব। 5টা পয়েন্ট বরাবর দাগ দিলে একটা গ্রাফ তৈরি হয়ে যাবে। তো তারপর সেই গ্রাফ থেকে আমরা হচ্ছে একটা স্লোপ নিব, যে কোনো একটা স্লোপ নিব যতটুকু ইচ্ছা। সেই স্লোপ থেকে এম ভার্সেস এল এর মানটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকে সেটার সাথে যদি জি এর মানটা গুণ করি, যেহেতু 8 সেন্টিমিটারে দেয়া, সো 980 দিয়ে গুণ করতে হবে। 980 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেখান থেকে আমাদের স্প্রিং কনস্ট্যান্টের যে মান সেটা আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে। স্যার হ্যাঁ, গ্রাফটা স্যার আবার ক্লিয়ার হলো না স্যার। এম এল এর মান বসে স্যার একটু করেন তো দেখি কত হয়। একটা র্যান্ডমলি স্যার মান বসান। ধরো তোমার এখানে এত গ্রাফ না, এটা কেমন, এটা ধরো এখানে 50, এটা ধরো 100, এটা 150, এইদিকে এটা 5, এটা 10, এটা 15। গ্রাফ কিভাবে আঁকে? যদি এখানে থাকে 5, সরি এখানে যদি থাকে 100, সরি 50 আর এদিকে যদি থাকে 5, তখন কি হবে? এই 50 আর 5, তার মানে এই পয়েন্ট। ওই দুইটার মিলিত বিন্দু। তারপর যদি 100 সাথে থাকে হচ্ছে 11, তো 100 আর এখানে 11। যদি 150 সাথে থাকে 17, তাহলে 150 17। এরকম 200 সাথে যদি কোনো একটা পয়েন্ট থাকে, 250 সাথে যদি কোনো একটা পয়েন্ট থাকে, পরে কি করতে হবে? এই সবগুলা পয়েন্ট যোগ করে দিতে হবে। ঠিক আছে। সেখান থেকে যে কোনো একটা স্লোপ আঁকতে হবে, যে কোনো পয়েন্টে দুইটা বিন্দু নিতে হবে। তো তারপরে স্যার এই পয়েন্ট, স্লোপটা কি দুইটা বিন্দুর মধ্যে নিতে হবে? না তুমি মানে গ্রাফ থেকে যে কোনো বিন্দু নিতে পারো, দুইটা বিন্দু নিতে হবে এমন কোনো কথা নাই, দুইটা বিন্দু মাঝেও নিতে পারো। ঠিক আছে। তোমার যখন গ্রাফের এই রেখাটা হয়ে যাবে, তখন আর কোনো বিন্দু টিন্দু নাই, তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারো। স্লোপ আঁকলে হবে। স্লোপ আঁকলে হবে। স্যার তারপর কি করব? তারপর যে এই বরাবর নিচে দেখবা কত, এই বরাবর নিচের মান কত, এই বরাবর নিচের মান কত। ধরো এটা হচ্ছে 170 আর এটা হচ্ছে 80, তাহলে 170 মাইনাস 80 কত? 90। স্যার
তাহলে এম এর মান হবে তোমার 90। আবার এই বরাবর কত, ধরে নাও এটা 13, আর এই বরাবর ধরো এটা হচ্ছে 23, তাহলে 13 মাইনাস 23 তাহলে 10, তাহলে এর মান হবে 10। ঠিক আছে, এটা একেবারে বেসিক লেভেলে একটা গ্রাফ। তাহলে স্যার কে এর মান শুধু একটা বাইর হবো তাই না? হ্যাঁ, কে এর মান একটা বের হবে। স্যার আমার তো স্যার ঢালের একটা সূত্র জানি, ওই যেটা দুই বিন্দুগামী, যেটা ওই যে y1 মাইনাস y2 বাই হলো x1 মাইনাস x2। হ্যাঁ, কি তো কথা। স্যার এখান থেকে আপনি যে দুইটা ঢাল নির্ণয় করছেন, যে দুইটা বিন্দুর, ওই দুইটা বিন্দু থেকেও কি একই বের হবে? হ্যাঁ, তুমি যে কোনো জায়গা থেকে বের করবে একই জিনিস বের হবে। ঠিক আছে স্যার আমরা কি স্যার একটাই করব, একটা বলতে মানে একটাই ঢাল নির্ণয় করব? হ্যাঁ, একটা ঢাল নিব, মানে একটা মান বের করবো বলেই তো ঢাল বের করতে। না হয়তো আমি আমি যে কোনো একটা মান ধরে নিতে পারতাম, 5টা বের করলে কিন্তু এম আর এর মান দেয়া ছিল। আচ্ছা, আমি বলতে চাচ্ছি কি স্যার, আমরা যে কোনো জায়গা থেকে ঢালটা নির্ণয় করতেছি হ্যাঁ নাকি হ্যাঁ একই মান বের হবে, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে আসছো না, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এই বরাবর রাখো একই একই মান বের বের হবে। হবে। দুইটা রেশি মানে দুইটা অনুপাত না, হ্যাঁ যার স্যার, কারণে একই আসবে। তুমি ধরো ওই যে এত বড় নিলা, তাও একই আসবে। আবার তুমি যদি এতটুকু নাও, তাও একই মানুষ। না স্যার ওইটাই জিজ্ঞেস করছি যে আর কি, তাহলে তো একবার নিলেই হয়, হ্যাঁ, এত একবার দেওয়ার নিলে দরকার নেই। ঠিক আছে। যে যেখান থেকে তুমি নাও, তোমার সবসময় সেম রেজাল্ট আসবে, কারণ দুইটা কিন্তু অনুপাত। তোমার এক্স অ্যাক্সিসে এটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওয়াইটাও বৃদ্ধি পাচ্ছে, জি আবার স্যার। এক্স অ্যাক্সিসে এটা ডিক্রিজ হওয়ার সাথে সাথে ওয়াই অ্যাক্সিসটাও ডিক্রিজ হচ্ছে। তো সবসময় সেম ভ্যালুই আসবে। সো গ্রাফটা ক্লিয়ার? স্যার ওই যে বিয়োগটা যে করলেন স্যার, এটা কি স্যার মানে শেষ পয়েন্ট থেকে কি প্রথম পয়েন্টের বিয়োগ এটা? হ্যাঁ, তোমার এই পয়েন্টটা যদি হয় একটা মান, আর এই পয়েন্টটা যদি হয় একটা মান, এই দুটো পয়েন্টের পার্থক্য কত হবে? এইটাই আর কি। আর তুমি যদি ওইভাবে মানে করে করতে চাও, মানে ঢালের নরমাল যে সূত্র আছে সেভাবে করতে চাও, সেভাবে করতে পারো, সমস্যা নেই, একই জিনিস আর কি। স্যার তাহলে আমরা স্যার মানগুলা কিভাবে নিব, ওই আমাদের ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে নাকি? না না, আমি ওই যে এই এই এটা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এই এখানে যে টেবিলটা আছে, এই টেবিল দেখে ওই গ্রাফ দুটা আঁকবা। শুধুমাত্র দুটা গ্রাফ। আচ্ছা, তাহলে স্যার আমাদের শুধু গ্রাফ করতে স্যার হবে? ল্যাব রিপোর্ট না স্যার? হ্যাঁ, ল্যাব রিপোর্ট ঠিক না, জাস্ট আমি এখানে তোমাদের অন্যান্য ল্যাবে গ্রাফ করতে হবে, তো যার কারণে এখান থেকে তোমাদের দুইটা গ্রাফ প্র্যাকটিস করা পড়বে। আচ্ছা, শুধুমাত্র দুইটা গ্রাফ এঁকে গ্রাফের ছবি পাঠিয়ে দেবো। আচ্ছা, এরপর একটা জিনিস আমাদের বের করতে হয়, সেটা হচ্ছে ইফেক্টিভ ম্যাথ। ইফেক্টিভ ম্যাথটা আসলে কি? ধরো একটা স্প্রিং এর নরমাল একটা ম্যাথ থাকে, তো স্প্রিংটা যখন আমরা অসিলেট করতে দেই, তখন এর মধ্যে অসিলেশনের কারণে একটা ম্যাথ অ্যাড হয়, তো ওই ম্যাথটাকে বলা হয় ইফেক্টিভ ম্যাথ। তো থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথটা হয় এরকম যে স্প্রিং এর যে ম্যাথ থাকে সেই ম্যাথের 3/1 তো থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথটা আমরা ইজিলি m/3 করে বের করে নিয়ে আসতে পারি। আর এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাথ কিভাবে পাওয়া যায়? এক্সপেরিমেন্টাল ইফেক্টিভ ম্যাথ পাইতে হইলে একটা গ্রাফ আঁকতে হয়, সেটার জন্যই হচ্ছে যে এম ভার্সেস টি স্কোয়ার। এই মানে টি স্কোয়ারটা এই জন্য আনতে হয়, কারণ এম ভার্সেস টি স্কোয়ার গ্রাফ থেকেই থিওরিটিক্যাল ইফেক্টিভ ম্যাথের মানটা বের করতে হয়। সো তখন অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হবে? এইদিকে হচ্ছে এম, আচ্ছা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স আর ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তো এখন একটু বলো কেউ
এই ইসে কই, হাসিবুল হাসান শান্ত কই? ক্লাসে নাই? আচ্ছা, হাসিবুল হাসান শান্ত না, হাসিবুল হাসান রহিম। জি স্যার। বলো এক্স অ্যাক্সিসে কি হবে আর ওয়াই অ্যাক্সিসে কি হবে? স্যার এখানে এক্স অ্যাক্সিসে স্যার এম হবে স্যার, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে টি। ওয়াই অ্যাক্সিসে কি হবে? আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এইখানকার গ্রাফটা দেখতে কেমন হইতে পারে, যদি তুমি আসলে তোমাকে ডেটা গুলো আমি দেখাই। মানে এই গ্রাফটা কি মূলবিন্দুগামী হবে কিনা সেটা বলো। মানে আগের গ্রাফটা কিন্তু মূলবিন্দুগামী ছিল, লোড ভার্সেস সেল। তো এম ভার্সেস টি স্কয়ার, এই গ্রাফটা কি মূলবিন্দুগামী হবে কিনা? স্যার এখানে কি কোনো কনস্ট্যান্ট কোনো মান আছে নাকি? মুভমেন্ট তো হয়েছিল যখন y ইকুয়াল টু mx ছিল। না, একটু থিওরিটিক্যালি একটু চিন্তা করতে হবে। আগেরটা একটু চিন্তা করো, আগেরটা কি ছিল? লোড ভার্সেস এক্সটেনশন। লোড মানে লোড 50 ডিসি 5 মিটার এক্সটেনশন হয়েছে 5 সেন্টিমিটার। লোড যখন 0 তখন কিন্তু এক্সটেনশন হওয়ার কথা না, তাই না? জি স্যার। যার কারণে যখন লোড ছিল 0 তখন আসলে কোনো এক্সটেনশন হয় নাই, কারণ যেহেতু আমি কোনো লোড দিই নাই, বাড়বে কেন? কিন্তু এবার এবার আমি যদি কোনো লোড না দেই, টি হচ্ছে অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড, মানে পর্যায়কাল। কোনো লোড না দেওয়ার পরেও তখন কি কোনো একটা পর্যায়কাল পাবো? স্যার পাবো স্যার। হ্যাঁ, তার মানে কি এবার কিছু হবে, মূলবিন্দুগামী হবে? জি না স্যার। এবার মূলবিন্দুগামী হবে না। ঠিক আছে, এবার গ্রাফটা মূলবিন্দুগামী হবে না, কারণ হচ্ছে কোনো লোড না দিলেও সেখানে হচ্ছে একটা ভ্যালু থাকবে। মানে লোড যখন আমার শূন্য, তখনও কিন্তু একটা, তখন এক্সটেনশন শূন্য হইতে পারে, কিন্তু তখন টি এর কিন্তু একটা ভ্যালু থাকবে। জি স্যার। তার মানে লোড যখন আমার ইনিশিয়ালি শূন্য থাকবে, লোড যখন শূন্য, মানে আমি এই এক্সিসে তো লোড দিব আর এদিকে দিব টি স্কোয়ার। লোড যখন শূন্য, তখন আমার দেখা যাবে এদিকে একটা মান থাকতেছে, মানে ওয়াই এর একটা মান থাকবে। তখন আমার গ্রাফটা এখন ক্ষেত্রে যেরকম হবে সেটা হবে এরকম। ঠিক আছে, এক্স অ্যাক্সিসকে সেট করব। তো এখন যে জিনিসটা হয়, এই অ্যাক্সিসকে যেহেতু সেট করছে, এটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি, তাহলে যেখানে এসে মিলিত হয় ওই পয়েন্টটাকেই বলা হয় এম প্রাইম। মানে ওই পয়েন্টটাই হচ্ছে এম প্রাইম, মানে ইফেক্টিভনেস এর মান। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এখানে হচ্ছে শূন্য, এখানে হয়তো 50, এদিকে 100, তো এইদিকেও তো এরকম আছে আছে না? এদিকেও হয়তো কোন একটা জায়গায় 50, -50 আসলে, এদিকে কোন একটা জায়গায় -100। ঠিক আছে, তো এইদিকে ওই পয়েন্টটাকে যদি আমি পেছনে বর্ধিত করি, কোন একটা পয়েন্টে কোইনসাইড করবে, যে পয়েন্টে কোইনসাইড করবে ওই পয়েন্টটাই হচ্ছে আমার, বা ওই মানটাই হচ্ছে ইফেক্টিভনেস এর মান। সো ফ্রম দ্য গ্রাফ দ্য ইফেক্টিভনেস অফ দ্য স্প্রিং এম প্রাইম সমান তখন এই যে অত কেজি বা অত গ্রাম লিখে দিতে হবে। স্যার এটা তো স্যার মাইনাসের মান থাকবে স্যার, আমরা তো হ্যাঁ, মাইনাস না, এটা মাইনাসের মান থাকবে, কিন্তু মাইনাস তো মানে এটা ভ্যালু। স্যার কেজি কখনো কি স্যার নেগেটিভ হয় স্যার ওজন? না না না, এটা তো নেগেটিভ হবে না। এটা যেটা হবে সেটা হচ্ছে যে আমি জাস্ট ওখান থেকে ভ্যালুটা কাউন্ট করে নিব। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে থিওরিটা দেখাই, তো এই যে এখান থেকে তোমরা থিওরিটা দেখতে পারবে যে টাইম পিরিয়ড যখন শূন্য, তখন এটাকে যদি তুমি করো, মানে টাইম পিরিয়ডের সংজ্ঞা জানি কি আমরা, টি সমান সমান 2 পাই এম বাই কে।
তো এখন তোমার মধ্যে যদি হয় যে ওটা আমি ধরে নিলাম যে ওইখানে নতুন একটা ম্যাচ অ্যাড হয়েছে, ইফেক্টিভ ম্যাচ হিসেবে নতুন একটা ম্যাচ অ্যাড হয়েছে, তখন লিখলাম t is equal to 2 pi m নট প্লাস m প্রাইম হচ্ছে আমার ইফেক্টিভ ম্যাচ আর কে। তো সেখান থেকে এম প্রাইমের মানটা যদি তুমি বের করো এবং এম প্রাইমের মান বের করবা তখন যখন হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে তোমার শূন্য থাকবে, ঠিক আছে। এম আচ্ছা, তো সেই টিটাকে শূন্য করে এখান থেকে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা এম নট সমান সমান এম প্রাইম আসবে, এবং সেইটা বের করা হয় হচ্ছে আহ, তখনই বের করতে হবে, মানে ওই পয়েন্টটা দিয়েই বের করতে হবে যখন তোমার টি এর মান শূন্য। এখন তুমি আমি যে একটু আগে একটা গ্রাফ আঁকছিলাম, ওই গ্রাফটা তো চলে গেছে, মানে একটু আগে যে গ্রাফটা আঁকছিলাম সেই গ্রাফটা কেমন হয়, এরকম হয় না? তো এই একটা পয়েন্টই তো তোমার টাইম পিরিয়ড শূন্য হয়, তাই না? আর কোথাও কি আছে যেখানে টাইম পিরিয়ড শূন্য? আচ্ছা না। তো যার কারণে ওই যে পয়েন্টটাতে টাইম পিরিয়ড শূন্য সেই পয়েন্টের মান হচ্ছে হচ্ছে আমার সেই ইফেক্টিভনেস এর মান। তো সেটা এখন মানে মানে নেগেটিভ, যদিও এখানে নেগেটিভ দেখা যাচ্ছে কিন্তু আমরা জাস্ট ওখান থেকে ওটার ভ্যালুটাই নিব, ঠিক আছে। এই দেখো that means the x coordinate of this point is equal to the negative value of this effective mass, মানে ওখান থেকে ওই নেগেটিভ ভ্যালু থেকে আমরা ভ্যালুটাই শুধু নিব। স্যার এটা কি যখন স্যার অসিলেট করে লোড সহ তখন স্যার এই স্যার ভরটা কাজ করে এক্সট্রা? হ্যাঁ, এই বটটা এক্সট্রা কাজ করে। স্যার ভর ইউজ করা ছাড়া স্যার টাইম পিরিয়ড কিভাবে পাই বুঝতে পারতেছি না। ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে, তোমার কাছে একটা স্প্রিং আছে এরকম। তো ধরো স্প্রিং এর মধ্যে একটা লোড আছে, লোডটা থাকলে কি এটা কি একাই অসিলেট করবে এরকম? একটা পর্যায়ে কি থেমে যাবে না? তখন অসিলেট করার জন্য তোমার কি করতে হবে, তোমার নিজের হাত দিয়ে একটা ফোর্স দিতে হবে, তাই না? তো ধরো তোমার কাছে এখন লোড নাই, লোড নাই, ঠিক আছে, শুধু স্প্রিংটা আছে। শুধু স্প্রিং যদি থাকে, শুধু স্প্রিং কে তুমি যদি দাও, ফোর্স দাও, তো স্প্রিং অসিলেট করবে না? করবো। ওইটাই। আচ্ছা, তো এরপরে আমাদের একটা জিনিস বের করতে হয়, নাম্বার অফ দ্য ট্রান্স অফ দ্য স্প্রিং। ওই যে স্প্রিংটা আছে স্প্রিং এর পাক সংখ্যা কত সেটা আসলে ক্যালকুলেট করতে হয়। তো ওটা মোটামুটি আমাদের যে স্প্রিং গুলো আছে ওগুলো নর্মালি 100 থেকে 110 এর মতো হয়। তারপরে হচ্ছে কি করতে হবে, যে স্প্রিং এর বের করতে হবে, রেডিয়াসটা বের করতে হয়। আচ্ছা, স্প্রিং এর রেডিয়াসটা বের করতে হবে, দুই ধরনের রেডিয়াস বের করতে হবে, একটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়াস, একটা হচ্ছে ইন্টারনাল রেডিয়াস। তো রেডিয়াস বের করার জন্য শুরুতে তো আমরা রেডিয়াস তো মাঝখান বরাবর, তো এই কারণে আমরা ডায়ামিটার বের করি, সেই ডায়ামিটারকে দুই দ্বারা ভাগ করি, তখন আসলে সেখান থেকে রেডিয়াসটা বের হয়ে যায়। আচ্ছা, তো এটা আমাদের আসলে করতে হয়। তো এখন দেখো যে একটা স্প্রিং এর ক্ষেত্রে ভেতরে একটা ডায়ামিটার হতে পারে, আবার বাইরের সাইডে একটা ডায়ামিটার হতে পারে। তো এই জন্য আমরা যেটা করি যে একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করি, একটা ইন্টারনাল ডায়ামিটার বের করি, ঠিক আছে। মানে ভেতর সাইডে একটা ডায়ামিটার বের করি আর বাইরের সাইডে একটা ডায়ামিটার বের করি, বের করে দুই দিয়ে ভাগ করি, ভাগ করলে এভারেজ ডায়ামিটার আসে, সেটাকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তখন কি হবে, রেডিয়াস অফ দ্য স্প্রিং চলে আসবে। তো এই কারণে ডিরেক্ট লেখা হয় রেডিয়াস অফ দ্য স্প্রিং আর সমান সমান ডি এক্সটার্নাল প্লাস ডি ইন্টারনাল ডিভাইডেড বাই 4। মানে এখানে 2 আর 2 আছে, অ্যাকচুয়ালি 2 দিয়ে এভারেজ করা হয়েছে আর বাকি 2 দিয়ে রেডিয়াস বের করা হয়েছে। আর স্ক্রু গজের সাহায্যে আমরা হচ্ছে স্প্রিং এর যে ওয়্যার তারগুলো আছে সেই তারের রেডিয়াস বের করি। তো সেটা স্ক্রু গজ দিয়ে বের করা হয়, সেটা তো ডিরেক্টলি বের হয়ে যাবে, ডায়ামিটার বের হবে, সেটাকে দুই দিয়ে ভাগ করলে রেডিয়াস হবে। এরপরে দ্য রিজিডিটি মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য স্প্রিং। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো যে রিজিডিটি মডুলাস জিনিসটা কি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ফারজানা হক নিশাত। রিজিডিটি মডুলাস কি?
আছো তুমি? হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। স্যার আমার ঠিক মনে নাই। আচ্ছা, তোমার ঠিক মনে নাই। মহিউদ্দিন বলো তো। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আরেকজনকে জিজ্ঞেস করলাম আর কি। মহিউদ্দিন। আর হ্যাঁ স্যার, সরি স্যার, আমারও এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, মনে আছে কার? আসাদুজ্জামান নূর বা হচ্ছে অন্য কেউ, মিনা আক্তার, রহিম, মুন্না, বলো স্যার রিজিক। মনে পড়তেছে না স্যার, এই exactly। আচ্ছা, মনে পড়তেছে না। স্যার আপনি বলে দেন। না, আমি তো বলে দিবই। কোনো কিছু একটা ফ্যাক্টর। স্যার আবার একটু বলবেন কোশ্চেনটা, কোশ্চেনটা আমি হচ্ছে শুনি নাই আসলে। হোয়াট ইজ রিজিডিটি মডুলাস? স্যার এটা কি স্যার ওই স্প্রিংটা মানে পিওর কতটুকু লোহা এমন কিছু নাকি এটা? না না না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা, এটা অ্যাকচুয়ালি হুকের সূত্র থেকে আসে। তোমরা স্থিতিস্থাপকতা পড়ছিল না, ইলাস্টিসিটি? জি স্যার। ওই জি স্যার। ইলাস্টিসিটি ওই চ্যাপ্টারে ছিল ইয়াং মডুলাস, রিজিডিটি মডুলাস। স্যার স্যার 0.01, না না, স্যার 0.0। ভ্যালু আমি বলি না, আমি বলছি এই এটা সংজ্ঞাটা কি, মানে এই জিনিসটা কি সেটা বলছি। স্যার হুকের সূত্র মনে আছে কিন্তু এটা স্যার মনে নাই। আচ্ছা, হুকের সূত্র কি মনে আছে বলো। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, পীড়ন আর বিকৃতির সমানুপাতিক। পীড়ন আর বিকৃতি ইংরেজি জানো? না স্যার। আচ্ছা, পীড়ন মানে হচ্ছে স্ট্রেস আর বিকৃতি মানে হচ্ছে স্ট্রেইন। ঠিক আছে, জি স্যার। একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেইন। তো এখন এই যে পীড়ন আর বিকৃতি, এগুলো হচ্ছে একটা একটা সমানুপাতিক। তো তো সেখান থেকে আসলে কি বলা যায়, যে আমি যদি একটু লিখি, মানে স্ট্রেস স্ট্রেস, ঠিক আছে, ডিভাইডেড বাই স্ট্রেইন। পীড়ন আর বিকৃতি একটা হচ্ছে একটা একটা সমানুপাতিক। তো সেখান থেকে লেখা যায় পীড়ন বাই বিকৃতি সমান সমান কি হবে, সমান সমান হবে কনস্ট্যান্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে পীড়ন তো বিভিন্ন টাইপের পীড়ন হতে পারে, তাই না? আমি একটা জিনিসকে ধরো টানলাম, ঠিক আছে, টানলাম, তো সেক্ষেত্রে ফোর্স দিলাম, ফোর্সের কারণে সেটা যে বিকৃতি হইলো সেটা হচ্ছে লম্ব বিকৃতি হইলো, এরকম হতে পারে না, যে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে বা দৈর্ঘ্যে সংকুচিত হয়েছে। তো সেক্ষেত্রে সেটা কি বলবে, দৈর্ঘ্য বিকৃতি। স্যার দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, আবার এমন হইতে পারে যে আমি একটা জিনিসকে ফোর্স দেওয়ার কারণে সেটার আয়তন বৃদ্ধি পাইছে বা আয়তন কমে গেছে, তো সেক্ষেত্রে সেটা আয়তন বিকৃতি হবে। আবার এমন হইতে পারে যে একটা জিনিসকে আমি দৈর্ঘ্য মানে করছি, বল প্রয়োগ করছি, যার কারণে তার হচ্ছে মানে আকারে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটাকে বলা হইতে পারে এরকম ব্যবর্তন বিকৃতি বলা হয়, বা মোচড় বিকৃতি এরকম বলা হয়, কিন্তু বিকৃতি। ঠিক আছে, বা কিন্তন বিকৃতি বলা হয়। ঠিক আছে, তো এরকম তিন ধরনের ব্যাপার স্যাপার আছে। তো এই তিন ধরনের যে ব্যাপার স্যাপার আছে, তিন ধরনের ব্যাপার স্যাপারের ক্ষেত্রে যে তিন টাইপের কনস্ট্যান্ট আসবে, তিন কনস্ট্যান্টকে তিন ধরনের নাম বলা হয়। যদি দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে সেক্ষেত্রে যে কনস্ট্যান্ট আসে সেই কনস্ট্যান্টকে বলা হয় ইয়াং মডুলাস। তারপর যদি আয়তন বিকৃতি হয় তাহলে সে যে কনস্ট্যান্ট আসে সেটাকে বলা হয় বাল্ক মডুলাস। আর যদি মানে যে এরকম দৃঢ়তার বিকৃতি হয় বা ব্যবর্তন বিকৃতি হয়, সেক্ষেত্রে যে কনস্ট্যান্ট আসে সেই কনস্ট্যান্টকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি বা রিজিডিটি মডুলাস। এখন তুমি চিন্তা করো, একটা স্প্রিং কে তুমি যদি টানো, স্প্রিং এর যে বিকৃতি হবে সেই বিকৃতিকে তুমি দৈর্ঘ্য বিকৃতি বলতে পারো? বলো তো, সেটাকে দৈর্ঘ্য বিকৃতি বলা যাবে? জি স্যার বলা যাবে তো। দৈর্ঘ্য বিকৃতি। এখন তুমি যদি একটা মানে লোহার তারকে টানো, সেটার বিকৃতি কি দৈর্ঘ্য বিকৃতি? দুইটা কি একরকম? না স্যার। একরকম না, কিন্তু স্প্রিং কিন্তু পেঁচানো, তাই না?
স্যার তো স্প্রিং এ তো সংকোচন প্রসারণ আছে না? না, স্প্রিং এর সংকোচন প্রসারণ আছে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আমার কথা হচ্ছে ধরো তুমি হচ্ছে এরকম একটা জিনিস আছে তোমার কাছে, ধরো এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, এটাকে তুমি টানলা, সেটা দৈর্ঘ্য বাড়বে নয় দৈর্ঘ্য কমবে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার এইরকম, তো এই দুইটার বিকৃতি কি একই টাইপের বিকৃতি হবে? না 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 স্যার, স্যার। স্প্রিংটা বেশি হবে। স্প্রিংটা বেশি কম কথা না, কথা হচ্ছে দুই ধরনের, এর বিকৃতি কিন্তু দুই ধরনের। এটা আকারে বিকৃতি হবে, তাই না? স্প্রিংটা মানে এই স্প্রিংটা আকারে পরিবর্তন হবে, ঠিক আছে? তো এই ধরনের বিকৃতিকে বলা হয় যে ব্যাবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বলা হয়, ঠিক আছে? বা তুমি যদি একটা মোটা বই আছে, মোটা বইকে যদি তুমি বল প্রয়োগ করো তখন কি হয়ে যায়, সেটা বেঁকে যায় না, একদিকে একটা অ্যাঙ্গেলের মতো তৈরি হয় না? তো এই ধরনের বিকৃতিকে বলা হয় মোচড় বা ব্যাবর্তন বিকৃতি। আচ্ছা, তো এই টাইপের ক্ষেত্রে যে টাইপের কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে বলা হয় রিজিডিটি মডুলাস, ঠিক আছে? বা হ্যাঁ, রিজিডিটি মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি, যে কোনো নামে এটাকে ডাকা যেতে পারে, কোনো সমস্যা নাই। তো সেটা কিভাবে বের করতে হয়? সেটা বের করা হচ্ছে কি আগের মতোই, যেখানে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন হবে। তো স্ট্রেসের জায়গায় তখন এটাকে ইংলিশে বলা হয় শেয়ারিং স্ট্রেস আসলে, ঠিক আছে? আমি একটু এটাকে তখন বলা হবে শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ারিং স্ট্রেইন, ঠিক আছে? তো শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ারিং স্ট্রেইন, সেটার যে নাম, সেটার নামকে বলা হবে রিজিডিটি মডুলাস, ঠিক আছে? আচ্ছা, তো এখন সেটা আসলে কিভাবে বের করতে হয়, সেটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে ইটা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 4n k r কিউব r টু দি পাওয়ার 4। তো 4 তো 4ই, n হচ্ছে স্প্রিং এর পাক সংখ্যা, কে এর মানটা কি, কে এটা কি বলো তো কেউ একজন? সোহাগ মিয়া বলো, কে কি? সোহাগ আছো? জি স্যার। হ্যাঁ সোহাগ আলী বলো, হোয়াট ইজ কে? আছে স্যার। কে কি? এইখানে স্যার কে হুম, একটু আগে একটু পড়ে আসলাম, কে কি নিচেও তো লেখা আছে। স্যার স্প্রিং কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। আর বড় আরটা কি? বড় একটা স্যার বড় হচ্ছে স্প্রিং এর রেডিয়াস, আর জি ছোট স্যার। আরটা হচ্ছে আমার স্প্রিং এর ওয়্যারের রেডিয়াস। হ্যাঁ, দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে স্প্রিং এর রেডিয়াস, আর একটা হচ্ছে স্প্রিং এর তারের রেডিয়াস। তো এই সবগুলা জিনিসকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে রিজিডিটি মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্টে এই কয়টা জিনিসই আসলে বের করতে হয়। সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কি, থিওরিটিক্যাল ইফেক্টিভনেস কত, এক্সপেরিমেন্টাল ইফেক্টিভনেস কত, আর মডুলাস অফ রিজিডিটি মান কত। বুঝতে পারছো? জি স্যার। এখন তোমাদের কাজ থাকবে, আমি তোমাদের একটা করে অ্যাসাইনমেন্ট টাইপের করে এটা দিয়ে দিব, এই টেবিলটা, এইখান থেকে তোমরা হচ্ছে এম ভার্সেস এল আর এম ভার্সেস টি স্কয়ার এই দুইটা গ্রাফ এঁকে ওখানে জমা দিবা।
স্যার গ্রাফটা থিওরি তো কিছু লেখা পুরোই লাগবে লিখতে হবে না স্যার? না? না থিওরি লেখা লাগবে না, যেহেতু এটা আমরা করতে পারতেছি না এই এক্সপেরিমেন্টটা। যদি ইউনিভার্সিটিতে যাইতে পারি আমরা এবং সেক্ষেত্রে এক্সপেরিমেন্টটা করি, তখন তোমরা থিওরি লিখে জমা দিও। তাহলে কি স্যার এটা কি আমাদের ল্যাব হিসেবে মানে এক্সপেরিমেন্ট নাম্বার হিসেবে গণ্য হবে না? হ্যাঁ এক্সপেরিমেন্ট হিসেবে গণ্য হবে, বাট আমরা ল্যাব রিপোর্ট নিচ্ছি না, যেহেতু তোমাদের কাছে তোমরা নিজেরা কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবে না এই জন্য। স্যার তাহলে কি এটা আমরা প্র্যাকটিসের জন্য মানে বাসায় করবো এরকম কিছু? না না, অবশ্যই গ্রাফ করে জমা দিতে হবে। স্যার এটা কি সিমুলেশন বেসড নাই স্যার? না এটা সিমুলেশন বেজে নাই। স্যার ক্যালকুলেশনটাও কি দেখাইতে হবে নাকি না না, শুধু গ্রাফ ক্যালকুলেশন আছে? দেখাইতে হবে না, শুধু গ্রাফ দেখাইতে হবে। আর ইন কেস যদি আমরা ভার্সিটিতে যাইতে পারি সেক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টটা করবো, কারণ এটা জি খুবই স্যার। বেসিক এক্সপেরিমেন্ট। জি স্যার, আচ্ছা এই এক্সপেরিমেন্ট করাতে মজা লাগবে স্যার। স্যার আসলে সত্যি বলতে অনলাইনে ল্যাব করাটা আসলে অন্যরকম লাগে আর কি স্যার। মানে হ্যাঁ এই মানে কথা আমি একটু হয়তো ধারণা হয় ঠিক আছে স্যার, কিন্তু মানে নিজ হাত দিয়ে কাজ করার না এমনিতে এটা তো অবশ্যই, কারণ হচ্ছে ল্যাবরেটরি মানেই তো হচ্ছে নিজে করার জিনিস, ঠিক আছে, নিজে হাতে করার জিনিস। তো সেক্ষেত্রে আমরা সিমুলেশন করাচ্ছি, এটা আহ মানে ঠিক আছে, বাট 100% ঠিক সেটা আমি কখনোই বলবো না। মানে বাট বসে থাকার চাইতে করা ভালো আর কি, এটা হচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা এখন তোমাদের আরেকটা ব্যাপার আমি বলে দেই, তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, সেটাও বলতে হবে। তো তোমরা কবে টাইম দিতে পারবা? যেহেতু মানে গতদিন আমরা তোমরা তো ছবি টবি দেখছো বোধহয়, আমরা হচ্ছে ডিপার্টমেন্ট জি থেকে স্যার। কয়েকজন টিচার মিলে এসে গেছিলাম স্যার কোথায় গেছিলেন স্যার? কক্সবাজার গেছিলাম একটা। কক্সবাজার স্যার। একটা ভেন্যু স্যার? হ্যাঁ মানে আমরা আসলে মানে অনলাইনে ক্লাস নিতে নিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সবার। জি স্যার, আমাদেরও খারাপ, আমাদের একটা ট্যুর দিয়ে দেন স্যার। তোমাদের ট্যুর দিতে গেলে তো ইউনিভার্সিটি ধরবে আমাদের, এই কি অবস্থা, ক্লাস বাদ দিয়ে ট্যুরে যাচ্ছ। না স্যার আমরা মানে তো ক্লাসের গ্যাপ যে সময় ক্লাস থাকে না ওই আমরা তো সময় না হলে একটা গ্যাপে চলে গেছি, ইভেন আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমাদের একটা মিটিং করা লাগছে ট্যুরে গিয়ে, কারণ ভিসি স্যারের সাথে মিটিং ছিল। পরে ওই ট্যুরে গিয়ে আমরা হোটেলে বসে বসে মিটিং করছি সবাই। তো মানে মাপ নাই এরকম আর কি। তো পরে আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি, মাঝে মাঝে স্যার রিল্যাক্স দরকার আছে। একটু ভালো লাগবে। তো আমরা জাস্ট কোথাও যাই। এখন তো স্যার মানে সবাই দেখতেছে মানে ট্যুর আর ট্যুর মানে রিফ্রেশমেন্টের জন্য যাচ্ছে, সবাই ম্যাক্সিমাম ঘুরতে যাচ্ছে। তো গেলাম, আল্লাহর ভরসা আমরা 15 জন গেছিলাম, ব্যাক করার পরে কারোর কোনো সমস্যা হয় না। করোনা ধরে নাই স্যার? না না, তো আমরা 15 জনই সুস্থ আছি, তো আলহামদুলিল্লাহ। তো ভালোই, মানে আমরা আসলে রিল্যাক্স করতে গেছিলাম যে কয়দিন একটু শুয়ে বসে থাকি, আড্ডা দিই, এই জন্যই যাওয়া হয়েছিল। এবং আমরা মানে কক্সবাজারে ছিলাম, একটু মেরিন ড্রাইভের দিকে গেছিলাম, এইটুকুই, এর বাইরে কোথাও যাইনি। স্যার রিল্যাক্স করতে গেলে ডিভাইস গুলো রাইখা দিতেন স্যার, তাহলে রিল্যাক্স হতো। ওখানে যত মিটিং করছেন না। না এখন তো কিছু করার নাই। স্যার তো এই ছিল কয়দিনের ট্যুর স্যার? হ্যাঁ স্যার কয়দিনের ট্যুরে গেছিলেন? আমরা গেছিলাম হচ্ছে বৃহস্পতিবার রাতে, আমরা বৃহস্পতিবার রাতে ট্রেনে উঠছি, আমরা চিটাগাং গিয়ে নামছি শুক্রবার সকালে। ওই চিটাগাং একটা বিখ্যাত একটা জায়গা আছে, তোমরা চিটাগাং কেউ আছো কিনা, দস্তগিরের হোটেল বলে। তো ওইখানে আমরা সকালবেলা পৌঁছাইছি মনে হয় 5:30 5টার দিকে, গিয়ে দেখি যে মানে আমরাই লাস্ট পার্সন হিসেবে নাস্তা পাইছি, মানে আমাদের পড়ার কেউ পাইনি। মানে কয়টার দিকে পৌঁছেছিলেন স্যার? 5টার দিকে, ভোর 5টায়। তাও লাস্ট পার্সন স্যার? হ্যাঁ মানে ওখানে হচ্ছে যে মুরগির পায়া আছে না, ওকে নলা বলে বা পায়া বলে, হ্যাঁ স্যার, ওই জিনিসগুলা খুব বিখ্যাত। তো আমরা যাওয়ার পরে আমরা লাস্ট হচ্ছে ওই এইগুলা পাইছি, মানে ওই মুরগির বলি কেন, সরি, গরুর পা গুলা পাইছি। স্যার ওই হোটেল কি অনেক আগে খোলে, মানে অনেক ভোরে? হ্যাঁ ওই অনেক 4টা 4:30 দিয়ে খুলে। আচ্ছা, মানে মানে শুধু যাত্রীদের জন্যই মনে হয়। না যাত্রী না, ওই এলাকার মানুষও দেখলাম আছে, একটু ভেতরে দিকে। তো যাই হোক ওটা খাওয়ার পরে পরে ওখান থেকে আবার বাসে উঠছি, তারপরে কক্সবাজার গেলাম দুপুরে। তো ওই দিন ছিলাম, শুক্রবার ছিলাম, শনিবার ছিলাম, রবিবার নাইট আবার ব্যাক। তো যেটা হচ্ছে যে কক্সবাজার কয়টার দিকে পৌঁছাইছেন? আমরা তো একটু ঘুরে ঘুরে গেছি, বা সকালবেলা বাস ছিল আমাদের 8টায় আবার চিটাগাং থেকে, মানে একটু ব্রেক নিয়ে গেছি। তো কক্সবাজার পৌঁছাইতে পৌঁছাইতে অলমোস্ট
দেখতে বেজে গেছিল। আচ্ছা স্যার ভার্সিটির বাসে গেছিলেন? না না, বাইরে ভার্সিটি থেকে বাস ঘোরার জন্য না? বাসে এগুলো কক্সবাজার পর্যন্ত যাবোই না। যাতে ট্রেনে গেছিল স্যার। ট্রেনে গেছি, তারপর আবার আসার দিন যেটা হয়েছে যে আসার দিন আমরা একটা বাসে উঠছি, লন্ডন এক্সপ্রেস নাম। তো এই বাস হচ্ছে চিটাগাং এর কিছু দূর আগে এসে বাস নষ্ট হয়ে গেছে। বাস হ্যাঁ। নষ্ট হয়েছে অলমোস্ট কটার দিকে, 1:30টার দিকে। তো ওরা হচ্ছে অন্য বাসকে ফোন দিচ্ছে, ফোন দিতে দিতে ততক্ষণে আমরা ঘুমাইছি অ্যাকচুয়ালি। তো পরে মানে সকালবেলা 5টার দিকে একটা বাস, দেশ ট্রাভেলস একটা বাস এসে আমাদেরকে পরে ঢাকা প্যাক করে দিয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি সকালবেলা ভোরে চলে আসব, তোমাদের ক্লাস নিয়ে একেবারে ঘুমাবো। তো তো আমি তো মানে যখন দেখলাম যে 5টার সময় আমি বাস চেঞ্জ করতেছি চিটাগাং বসে বসে, তখন ভাবলাম তাহলে তার ক্লাস নেওয়া সম্ভব হবে না। তো তোমরা আমাকে একদিন একটা টাইম দাও, ওই দিন আমি তোমাদের একটা ক্লাস নেই। তো এটা এমন হতে পারে যে তোমাদের কি মানে ইসের এই সোম মঙ্গল বুধ বৃহস্পতি এর মধ্যে কোনোদিন ফ্রি আছে? স্যার বুধবার আর হচ্ছে বৃহস্পতিবার তো সারাদিন ক্লাস ধরেন, আর হচ্ছে মঙ্গলবার ফ্রি থাকে, তারপর সবাইকে মতো শনিবারে নিলে ভালো। শনিবার, আচ্ছা এটা একটা ওয়ে। শুক্রবারও নিতে পারি আমি চাইলে। শুক্রবার ফাঁকা দেন স্যার, শনিবার মোটা হয়। আচ্ছা শনিবার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি আগামী শনিবারে যদি সম্ভব হয় তাহলে এটা নিব। স্যার তাহলে কি মিডের আগে স্যার আমাদের 2টা ক্লাস হচ্ছে আরো? হ্যাঁ মিডের আগে তোমাদের এই নর্মাল তো একটা ক্লাস আছেই, এরপরে তোমাদের 16 তারিখে একটা ক্লাস আছে, আর আরেকটা ক্লাস করবো। হ্যাঁ দুটো। স্যার মিড ডে মধ্যে কি ক্লাস বন্ধ থাকবে না? হ্যাঁ মিডের মধ্যে ক্লাস বন্ধ থাকবে, মিডে ক্লাসও বন্ধ, ল্যাব রিলেটেড সবকিছুই বন্ধ। যাক স্যার যাই হোক স্যার, স্যার লাস্টে যে ল্যাবটা করাবেন ওটার জন্য স্যার একটু সময় বেশি দেন, কারণ আমাদের স্যার মিড তো এসে পড়ছে, ওই পড়া তো পড়া লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তো এই গেল এইটার ব্যাপার। আর ইম্পর্টেন্ট যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের একটা করতে হবে, প্রজেক্ট জমা দিতে হবে। এটা হচ্ছে আমাদের ল্যাবেরই একটা অংশ, ক্যাপস্টোন প্রজেক্ট করতে হয় একটা 25 মার্কের, এবং সেটা ল্যাব রিপোর্ট জমা দিতে হয়। ল্যাব রিপোর্ট না সরি, প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হয়, এবং প্রজেক্টে একটা প্রেজেন্টেশনও দিতে হয়। তো এটা রিকোয়ারমেন্ট, এটা তোমাদের শুধু এটা হচ্ছে তোমাদের আইবি রিকোয়ারমেন্ট, একটা আগে ছিল না। স্যার আমাদের টেস্ট লাগছে কিন্তু স্যার বানাই তো এখন স্যার হ্যাঁ এটা কি স্যার গ্রুপ হ্যাঁ প্রজেক্ট নাকি এটা স্যার গ্রুপ প্রজেক্ট। হ্যাঁ এটা গ্রুপ প্রজেক্ট, মানে গ্রুপ প্রজেক্ট বলতে তোমাদের কারো যদি মনে হয় যে স্যার আমি হচ্ছে যে তোমরা দূরে দূরে আছি, তো আমি একাই করব, কেউ যদি একা করতে চাও কোনো সমস্যা নাই, কিন্তু এটা একটা গ্রুপ প্রজেক্ট। মানে নর্মালি ভার্সিটি খোলা থাকলে আমি একা করতে দিতাম না, গ্রুপে করতে বলতাম, কারণ গ্রুপে করাটাও এইটার একটা রিকোয়ারমেন্ট। কিন্তু যেহেতু এবার মানে এই সিচুয়েশন, তো কেউ যদি একা করতে চাও সে পারমিটেড, বাট এটা একটা গ্রুপ প্রজেক্ট, তোমরা বাকিরা গ্রুপে করতে পারো। প্রজেক্টটা কি ধরনের হবে? আচ্ছা প্রজেক্টটা হবে হচ্ছে যে তোমরা মানে ছোট কিছু একটা তৈরি করবা, ঠিক আছে? সেটা 2 টাইপের হতে পারে, যেহেতু মানে এখন একটু মানে একটু টাইট অবস্থা দেশে। তো যদি এমন সম্ভব না হয় যে তোমরা নতুন কিছু তৈরি করতে পারতেছো না, মানে হার্ডওয়্যার বেসড, তাইলে সেক্ষেত্রে অন্তত একটা হার্ডওয়্যার বেসড একটা প্রজেক্টের মডেল তৈরি করে দেখাইতে হবে। সেটা তুমি কাগজ দিয়ে করো, ককশিট দিয়ে করো, সেটাও করতে পারো, ঠিক আছে? বা একেবারেই যদি থিওরিটিক্যালি যাইতে চাও, তাহলে অবশ্যই একটা মানে রিপোর্ট তৈরি করতে হবে, কমপ্লিট রিপোর্ট, নিউ একটা রিপোর্ট তৈরি করতে হবে, কোথা থেকে মানে ফ্যাব্রিকেটেড না, একটা রিপোর্ট তৈরি করতে হবে যে তুমি একটা আইডিয়া শেয়ার করলা, সেই আইডিয়াটা কিভাবে কি করতে হবে বা কিভাবে কি করা যেতে পারে, এরকম একটা আইডিয়া। 3টা প্রজেক্টের থিওরি স্যার এরকম কিছু? হ্যাঁ, তো প্রজেক্টের রিপোর্টটা আসলে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে বসবো একদিন, আমি তোমাদের একটা স্যাম্পল রিপোর্টও দিব, সেই রিপোর্ট দেখে তোমরা রিপোর্ট তৈরি করতে পারবা। তো রিপোর্ট তৈরি করা নিয়ে টেনশন নাই। তো তোমরা আগে বের করো যে তোমরা মানে গ্রুপ কারা কারা গ্রুপ করবা। তোমাদের এই সেকশনে স্টুডেন্ট হচ্ছে কতজন আমি একটু দেখি দাঁড়াও। 21 জন এখন অ্যাড আছে স্যার, জয়েন আছে। 21 জন জয়েন আছে, এরকমই স্যার 21 জন 22 জন সর্বোচ্চ হইতে পারে। আচ্ছা তোমাদের D2 তে স্টুডেন্ট হচ্ছে 21 জন। তো 21 জন যেহেতু, তো আমি তাহলে বলি যে 4 জন করে গ্রুপ করো, 5টা গ্রুপ করো, আর একটা গ্রুপে একজন বেশি, ঠিক আছে? জি স্যার। তো তোমরা তাহলে আগামী ক্লাসে আমাকে নামটা দিও যে কারা কারা গ্রুপ করতে চাচ্ছ,
আর যদি সম্ভব হয় তোমরা গ্রুপের একটা টপিক ফিক্স করে ফেলতে পারো। তো তোমাদের আইডিয়া দেওয়ার টপিক গুলা কেমন স্যার? ইচ্ছা মতো নিতে পারবো? হ্যাঁ, টপিক তোমাদের ইচ্ছা মতো নিতে পারবো, ফিজিক্স রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো টপিক হবে। কোর ইঞ্জিনিয়ারিং দিও না, তাহলে আবার আমি বুঝবো না, ঠিক আছে? জি স্যার। ফিজিক্স স্যার দুই একটা এক্সাম্পল দেন তো স্যার, যেটা আপনার মনে হয় সুটেবল হবে। আচ্ছা, এর আগে কি কি প্রজেক্ট হয়েছে আমার আন্ডারে আমি সেটা তোমাদেরকে বলি। আহ, আমি এরকম স্টুডেন্ট দেখছি যে ওরা ওয়াটার লেভেল ডিটেক্টর তৈরি করছে। এটা দুই ভাবেই করা যায়, সেন্সর দিয়ে করা যায় বা মেকানিক্যালি করা যায়। তারপরে ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করছে। তারপর হচ্ছে হাইড্রোলিক ব্রিজ তৈরি করছে। তারপর স্যার এই সিরিঞ্জ দিয়ে স্মার্ট হাউস তৈরি করছে। তারপর লাস্ট সেমিস্টারে একটা প্রজেক্ট দেখলাম, সেই প্রজেক্ট ছিল এরকম যে ও একটা মডেল দেখাইছে, জাস্ট মডেল, সেই মডেলের মাধ্যমে এরকম করতে পারবে যে মানে ধরো তুমি একটা ফ্রুটস কিনতেছো, ফ্রুটসটা পাকা না কাঁচা বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ডায়াগ্রামটা দিলে হয় না স্যার, মানে মূল প্রজেক্টটা না করে? এখন তুমি যদি শুধু ডায়াগ্রাম দিতে চাও তাহলে তোমার সেক্ষেত্রে তোমার রিপোর্টটা খুব সুন্দর হইতে হবে আর প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হইতে হবে। তো বুঝতেই পারতেছো মানে এখানে তোমাদের এখন যে অবস্থা এর মধ্যে আসলে এভাবে স্যার পড়া পসিবল হয় না। স্যার এটা তো সম্ভব না জি স্যার, যেহেতু সবাই স্যার একসাথে থাকলে স্যার সবাই দেখা যায় পাঁচটা মাথা দিয়ে একসাথে থাকে, পাঁচটা বুদ্ধি ওখান থেকে বের হয়। দেখো এখন এখন কিন্তু অনলাইনে সবই হচ্ছে, অনলাইনে কনফারেন্সও হচ্ছে। ডিগ্রি ইউনিভার্সিটিতে আগামী মাসে ডিসেম্বর মাসে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, সেখানে 200 পেপার সাবমিট হয়েছে। এসটিআই ওটা কি স্যার? হ্যাঁ, এসটিআই ওটা। এবং দেশের বাইরে থেকে 5-7 জন কিনোট স্পিকার সেখানে স্পিচ দিবে। সো মানে এখন জুম মিটিং করে তোমরা মানে 5 জনে একটা প্রজেক্ট করতে পারবা আমার মনে হয়, ঠিক আছে? প্রচুর রিসার্চ হচ্ছে এখন, মানে টিচাররা ঘরে বসে থাকার কারণে এই বছর রিসার্চের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক বেশি হচ্ছে। টিচাররা বসে আছে বাসায়, জুম মিটিং করে এখন সবকিছু করে ফেলতেছে। ইভেন তোমাদের সামনে তোমরা তো ব্যাচেলর ব্রেইনস দেখলাই, মানে 600-700 স্টুডেন্ট অ্যাটেন্ড করছে। সামনে তোমাদের ট্রিপলি ডে হবে, জানো সেটা? ট্রিপলি ডে তোমরা পাও, আচ্ছা ট্রিপলি ডে তোমরা পাও নাই, তো এই সামনেই তোমরা ট্রিপলি ডে পাবা ডিসেম্বরের সেকেন্ড উইকে। এটা কি অনলাইন? অনলাইন বলতে এখানে যে কন্টেস্ট গুলা হবে সেই কন্টেস্ট গুলো আসলে মানে যেহেতু অনলাইনেই করতে হবে, তো কন্টেস্ট গুলো অনলাইন বেসড হবে। যেমন গেমিং কন্টেস্ট হবে, পাবজি থাকতে পারে, তারপরে লুডো, তারপর হচ্ছে ফিফা। যদিও অনলাইনে খেলাটা টাফ, টাফ বলতে হচ্ছে সবার তো লাইসেন্স নাই। তারপর ফিফা কি কি যেন আছে না, এগুলো থাকতে পারে। তারপর হচ্ছে কোন একটা ওয়ার্কশপ হইতে পারে, সেমিনার হইতে পারে, সেলফি কন্টেস্ট টাইপের হইতে পারে। তারপর এই টাইপের অনেক কিছু থাকবে, আমি এখনই বলতেছি না, কারণ মানে আমাদের জিনিস খেয়াল করছি যে আইডিয়া সব হচ্ছে কি হয়ে যায়, আমরা করার আগে আরেকজনে নিয়ে করে ফেলাই, ঠিক আছে? ট্রিপলি ডে কবে হয় মানে প্রত্যেক বছরের? নরমালি ট্রিপলি ডে আমাদের করার প্ল্যান ছিল হচ্ছে মার্চে যখন বন্ধ হলো না ভার্সিটি, আমরা তখন অ্যাকচুয়ালি ট্রিপলি ডে প্ল্যানিং করতেছিলাম যে ট্রিপলিতে করবো সামনে 1 মাসের মধ্যে, তার মানে এপ্রিলের দিকে করার কথা ছিল। তো তখন তার করতে পারলাম না, এখন হচ্ছে করতে হবে। আর আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, ধরেন এই যে ওয়াটার লেভেল ডিটেক্টর যে বানাইছে সে, এখন স্যার আমাদের তো আসলে ইকুইপমেন্টের ওইভাবে অ্যাভেলেবিলিটি নাই সবার এই জায়গায়। তাহলে স্যার আমি যদি স্যার সার্কিট বেস করে দেখাই, যেন আমি স্যার সিমুলেশন করে দেখালাম স্যার এটা এইভাবে কাজ করে। হ্যাঁ, সিমুলেশন করে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ। স্যার স্ক্রিন শেয়ার মাধ্যমে আমি দেখাইলাম যে স্যার এটা করলে এরকম হয়। হ্যাঁ, তুমি হচ্ছে একটা কাজ করলা, রিপোর্টে তুমি যে স্ক্রিন শেয়ার গুলো নিলা সেগুলো ছবি দিয়ে দিলা, আর প্রেজেন্টেশনের দিন তুমি আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওই কাজটা করে দেখাইলা, এটা করতে পারো। জি স্যার, এটাই বলছি আর কি, কারণ এখন তো স্যার আসলে না, আমি এই জন্য 3টা অপশন দিয়েছি, যে 3টা অপশন থেকে যে কোনো একটা অপশন তোমরা নিতে পারো। ওকে। সো এভাবে তোমরা চিন্তা করে দেখতে পারো। তারপরে তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো, যে ক্যাপাসিটর তৈরি করা যায়, বিভিন্ন ছোট ছোট ক্যাপাসিটর তৈরি করা যায়,
নিজেরা একটা ক্যাপাসিটর তৈরি করলা, ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্ট তৈরি করলা, যে ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে তুমি একটা ভারী বস্তুকে তুলবা বা একটা ভারী বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবা, সেটা কিভাবে করবা, এই টাইপের ছোট ছোট জাস্ট একটা ম্যাগনেট থাকলেই হবে তোমার কাছে। বা ইভেন তুমি হচ্ছে এরকমও করতে পারো যে ধরো একটা ম্যাগনেট দিয়ে তুমি দেখাইলা যে এখানে তুমি করতে পারতেছো, মানে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারতেছো, যে তোমরা ফিজিক্স 2 তে পড়ছো, মানে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন ইউজ করে ম্যাগনেটের সাহায্যে মানে কারেন্ট তৈরি করা যাচ্ছে। তো এই টাইপের জিনিসপত্র দেখাইতে পারো। তারপরে ফিজিক্স 2 তে আরেকটা জিনিস পড়ছিলা, সেটা হচ্ছে যে দুইটা ল পড়ছিলাম না, দুইটা ল বলতে দুইটা ইফেক্ট, পেলশিয়ার ইফেক্ট আর সিভেক ইফেক্ট। তো এগুলাও ট্রাই করতে পারো, ঠিক আছে? মানে এমন কিছু হইতে হবে না যে খুব বড় নোবেল টোবেল পেয়ে যাবো বা এটা সেটা হয়ে যাবে, ওরকম কিছু না। বাট এখান থেকে যেন তোমাদের আইডিয়া হয়, পরবর্তীতে তোমরা যখন প্রজেক্ট করবা এখন থেকে মানে ছোট ছোট প্রজেক্ট করে যেন কনফিডেন্সটা বিল্ড আপ করো তোমাদের। এই কনফিডেন্স বিল্ডিং এর জন্য আসলে এই ক্যাপাস্টন প্রজেক্ট গুলো করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। তো ওই জিনিসটা আমাদের করতে হবে। তো এটা তো আমরা অবশ্যই মিড টার্মের পরে জমা নিব। তো মিড টার্মের পরে যদি জমা নেই, তোমাদের 27 তারিখ পর্যন্ত হচ্ছে মিড। 27 তারিখ পর্যন্ত যদি মিড হয়, আমি মোটামুটি একটা এস্টিমেট ডেট বলে দিই, কারণ ডেট না বললে আসলে তোমরাও কাজ করবা না। সো ডেটটা কত হইতে পারে? ডিসেম্বরের 15। হ্যাঁ স্যার। মানে ডিসেম্বরের 15 মানে হচ্ছে তোমাদের এখনো 1 মান্থ 6 ডেজ, এক মাসের উপরে বাকি। জি এক স্যার। মাস 1 সপ্তাহ প্রায় বাকি আছে। জি স্যার। তো এটা আমরা ডিসেম্বরের 15 তারিখ হচ্ছে একটা এস্টিমেট ডেট বললাম। এস্টিমেট ডেট বলতে একেবারে তোমাদের ক্লাস অ্যাকচুয়ালি ডিসেম্বরের 14 তারিখে, তাহলে ডিসেম্বরের 14 তারিখ। আমি ধরে নিচ্ছি যে তোমরা ডিসেম্বরের 14 তারিখে এটার উপর একটা প্রেজেন্টেশন দিবা এবং ওই দিন প্রজেক্ট রিপোর্ট জমা দিবে। ঠিক আছে? আর জি স্যার। গ্রুপগুলা তোমরা নিজেরা করে ফেলো। কিভাবে করবো? হ্যাঁ